আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি। আমরা গাইটন থেকে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারের বা ইন্ট্রোডাকশন অফ ফিজিওলজির বিস্তারিত জেনেছি। আমরা গাইটন পড়ব ফিজিওলজিটাকে বিস্তারিত বোঝার জন্য এবং খুব সুন্দরভাবে ক্লিয়ারলি সব কিছু আলোচনা করার জন্য। তো সেই সাথে আমরা গাইডটা ফলো করব আমাদের আইটেমটা যাতে খুব সহজভাবে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়, বা আইটেম বা কার্ড বা টার্ম, সোজা কথায় পরীক্ষায় যেসব কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ আমাদের পরীক্ষায় পাশ করার জন্য স্পেসিফিক আনসার দিতে হবে। এর জন্য আমরা এই গাইডের কোশ্চেনগুলো সলভ করব। এইখানে যে কোশ্চেনগুলো এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়া থাকবে সেইগুলো আমরা বিস্তারিত বোঝার ট্রাই করব। আর এখানে আমরা আলোচনা করব কোন কোন প্রশ্নগুলো বেশি ধরা হয় বা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে এখানে দেওয়া আছে যে হোয়াট ইজ ফিজিওলজি। ফিজিওলজির ডেফিনেশনটা আমরা জেনে নেব যে ফিজিওলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ এক্সপ্লেন দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফ্যাক্টর দ্যাট রেসপন্সিবল ফর দ্য অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রগ্রেশন অফ লাইফ। মানে ফিজিওলজি হচ্ছে আমাদের একটা মেডিকেল সায়েন্সের ব্রাঞ্চ, যেটা আমাদের লাইফের অরিজিন, ডেভেলপমেন্ট এবং প্রগ্রেশন সম্পর্কে আলোচনা করে থাকে। তো ফিজিওলজির কী কী ব্রাঞ্চ আছে আমরা গাইটনেও দেখছিলাম, যে ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, সেলুলার ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি আর হিউম্যান ফিজিওলজি। তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, বা আমাদের কোন বিষয় সম্পর্কে জানতে হবে, তা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। কারণ আমরা হিউম্যান রিলেটেড পড়াশোনা করব, তাই আমরা হিউম্যান ফিজিওলজি সম্পর্কে জানব। তো এখানে দেওয়া আছে ইন হিউম্যান ফিজিওলজি উই আর কনসার্নড উইথ দ্য স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক অ্যান্ড মেকানিজম অফ দ্য বডি দ্যাট মেক ইট এ লিভিং বিং। মানে আমাদের হিউম্যান বডির যে বিভিন্ন রকম মেকানিজম এবং স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক আছে, সেই সব ক্যারেক্টারিস্টিক মিলে আমাদের এই বডিটা বা আমাদের লাইফটা গঠিত হয়ে থাকে। তো এখন আমরা দেখব যে ফিজিওলজির গোলটা কী, বা ফিজিওলজিটা কেন দরকার। The goal of physiology is to explain the physical and chemical factor that are responsible for origin, development and progression of life. মানে ওই একই কথা, আমাদের বডিটা কেন তৈরি হলো, মানে আমাদের বডিটা তৈরি এবং সেগুলো কীভাবে ডেভেলপড হলো ইত্যাদি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের এই ফিজিওলজি আলোচনা করে থাকবে, যা আমাদের মেডিসিন বা ফার্মাকোলজি, প্যাথোলজি এসব বুঝতে সাহায্য করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা টপিক, অটোমেটিসিটি অফ দ্য বডি। মানে আমাদের বডির যে অটোমেটিক ফাংশনগুলো আছে সেইগুলো কি, বা আমাদের অটোমেটিসিটি মানে আমাদের বডি অনেকগুলো কাজ একলা একলা করে থাকে, সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। এখন আমরা দেখব যে ইম্পর্টেন্স অফ ফিজিওলজি ইন মেডিকেল সায়েন্স, মানে আমাদের মেডিকেল সায়েন্সে ফিজিওলজিটা কতটা ইম্পর্ট্যান্ট। তো এই প্রথম 2-3টা পয়েন্ট আমরা দেখে নেব, যেখানে দেওয়া আছে ফিজিওলজি explain the physical and chemical factor that are responsible for origin, development and progression of life. 2 number point দেওয়া আছে it is concerned with the specific characteristic mechanism of the human body that make it a living being. So the knowledge of physiology is essential to understand the other branches of medical science such as pathology, immunology, pharmacology. মানে ওই আমাদের ফার্মাকোলজি, প্যাথোলজি, ইমিউনোলজি বোঝার জন্য অবশ্যই আমাদের ফিজিওলজিটা ভালোভাবে বুঝতে হবে। ইট অলসো হেল্পস টু প্রডিউস দ্য ড্রাগ এগেনস্ট ডিজিজ। মানে এটা আমাদের একটা রোগের বিরুদ্ধে কোন ড্রাগ দিতে হবে বা এবং সেটা কীভাবে কাজ করবে বডিতে, সেই সব সম্পর্কেও বুঝতে সাহায্য করে। এখানে আমরা আরেকটা টপিক দেখতে পাচ্ছি, দি এক্সট্রাসেলুলার ফ্লুইড, দি ইন্টারনাল এনভায়রনমেন্ট। তো এখানে দেওয়া আছে টোটাল বডি ফ্লুইড, মানে 60% অফ দ্য বডি ওয়েট ইন এ 70 kg অ্যাডাল্ট, টোটাল বডি ফ্লুইড ইজ আমাদের এই 42 লিটার। মানে আমাদের যার যত ওজন, সে ওজনের 60% হচ্ছে আমাদের টোটাল বডি ফ্লুইড। এর মধ্যে এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে কিছু, ইন্ট্রাসেলুলার ফ্লুইড আছে কিছু, আরেকটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড আছে। এক্সট্রা সেলুলার ফ্লুইডটা কি, যেটা আউটসাইড দ্য সেল অফ দ্য বডি, মানে সেলের বাইরের যে ফ্লুইডটা থাকবে সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড হবে, আর এটা আমাদের বডির, আর যেটা টোটাল বডি ফ্লুইডের 1/3। ইন্ট্রাসেলুলার হচ্ছে ইনসাইড দ্য সেল অফ দ্য বডি, মানে যে ফ্লুইডটা সেলের ভিতরে থাকবে সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর এটা 2/3 অফ টোটাল বডি ফ্লুইড। তার মানে আমাদের ইন্ট্রাসেলুলার ফ্লুইডটা বেশি থাকে আর এক্সট্রা সেলুলার ফ্লুইডটা কম থাকে। আর ইন্টারস্টেশিয়াল ফ্লুইড হচ্ছে এটা দুইটা সেলের মধ্যে যে স্পেসটা থাকে, সেই স্পেসের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল স্পেস। আরেকটা ফ্লুইড আমরা জানবো যে ট্রান্সসেলুলার ফ্লুইড জিনিসটা কি, দি ফ্লুইড উইথিন দ্য ক্যাভিটি lined by epithelium
which cannot communicate with other body fluid compartment and do not participate in the body fluid homeostasis is called transcellular fluid. মানে ট্রান্সসেলুলার ফ্লুইডটা থাকবে একটা ক্যাভিটির ভিতরে, সেই ক্যাভিটিটা গঠন হবে এপিথেলিয়াম দিয়ে, আর এই ফ্লুইড বডির অন্যান্য যে ফ্লুইড কম্পার্টমেন্ট আছে ইসিএফ, আইসিএফ, এইসবের সাথে এর কোনো কমিউনিকেশন হবে না বা এটার সাথে মিক্সড হবে না। সেই সাথে এটা আমাদের বডি ফ্লুইডের হোমিওস্টেসিসের সাথেও কোনো পার্টিসিপেট করবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বডির দুইটা এনভায়রনমেন্ট আছে, একটা হচ্ছে মিলিও এক্সটেরিয়র আর একটা মিলিও ইন্টেরিয়র। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিলিও ইন্টেরিয়র, যেটা আমাদের মূলত ইসিএফকে বোঝায়। তো এখানে আলাদা একটা কোশ্চেনও দেওয়া আছে যে হোয়াট ইজ মিলিও ইন্টেরিয়র বা হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি। তো ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে আমরা বুঝতেছি ওই ইসিএফকেই, কারণ ইসিএফের মধ্যে সব ধরনের নিউট্রিয়েন্ট, আয়ন ইত্যাদি এইসব থাকে, এর জন্য এটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি অর মিলিও ইন্টেরিয়র। এখন আমরা দেখব হোমিওস্টেসিসটা কি। প্রথমে যা জানতে হবে তা হচ্ছে হোমিওস্টেসিসের ডেফিনেশন। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভাইভা পরীক্ষাতে এটা অবশ্যই জিজ্ঞেস করা হবে, এটা না পারলে ফেল, কনফার্ম ফেল। তো আমরা এটা খুব ভালোভাবে জানবো যে দি টার্ম হোমিওস্টেসিস ইজ ইউজড বাই দ্য ফিজিওলজিস্ট টু মিন মেনটেন্যান্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। তো এত কিছু আমাদের বলা লাগবে না, আমরা বলতে পারি যে হোমিওস্টেসিস ইজ ডিফাইন্ড অ্যাজ মেনটেন্যান্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি। মানে আমাদের বডির যে ইন্টারনাল এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের সব কিছু ঠিকঠাক ব্যালেন্স করে রাখাই হচ্ছে হোমিওস্টেসিস। তো এখানে কে কি কাজ করে তা দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে যে দি লাংস প্রোভাইড অক্সিজেন টু দ্য ইসিএফ টু রিপ্লেনিশ দ্য অক্সিজেন ইউজড বাই দ্য সেল। মানে আমাদের এই লাংসটা অক্সিজেন সাপ্লাই দিয়ে থাকে ইসিএফের মধ্যে, যেটা এই আমাদের সেলের মাধ্যমে ব্যবহার হয়ে থাকে এনার্জি প্রোডাকশনের জন্য। কিডনি মেনটেন কনস্ট্যান্ট আয়নিক কনসেন্ট্রেশন, মানে কিডনি আমাদের বডির যে আয়নিক কনসেন্ট্রেশনটা দরকার সেই কনসেন্ট্রেশনটা মেনটেন করে থাকে। জিআইটি প্রোভাইড নিউট্রিয়েন্ট, মানে আমাদের বডির যে নিউট্রিয়েন্ট আছে সেই নিউট্রিয়েন্টটা সাপ্লাই হয়ে থাকে জিআইটি থেকে, কারণ আমাদের যে জিআই ট্র্যাক্ট আছে সেই ট্র্যাক্টের মাধ্যমে খাবার পরিপাক হয়ে ক্ষুদ্র কণাগুলো অ্যাবজর্বড হয়, আর এই অ্যাবজর্বেশন হওয়ার পর আমরা নিউট্রিয়েন্ট আকারে আমাদের বডিতে এগুলো ইউজ করতে পারি। তাছাড়া আমাদের বডিতে আরও আছে বাফার সিস্টেম, কিডনি এবং রেসপিরেটরি সিস্টেম, যেগুলো আমাদের বডির অ্যাসিড বেজ ব্যালেন্স করে থাকে। মানে বডির যে পিএইচ লেভেলটা আছে, নর্মাল পিএইচ বা ব্লাড পিএইচটা হচ্ছে 7.4, সেটা মেনটেন করে থাকে আমাদের এই বাফার, কিডনি অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। আরেকটা কোশ্চেন খুব করা হয়, সেটা হচ্ছে আমাদের বডিতে হোমিওস্টেসিসটা মেনটেন হয় কিভাবে। তো এই কোশ্চেনটার উত্তর আমরা খুব ভালোভাবে বুঝে দিতে পারি, কারণ আমরা তো জানি যে আমাদের বডির হোমিওস্টেসিসটা অবশ্যই হয়ে থাকবে আমাদের বডির যে পার্টগুলো আছে, অর্গানগুলো আছে, সেই সব অর্গানের ফাংশনের মাধ্যমেই আমাদের বডির হোমিওস্টেসিসটা হয়ে থাকবে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাংশনটা হবে সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে আমাদের এই এসেনশিয়াল যে এনভায়রনমেন্টটা সেটা মেনটেন হয়ে থাকবে এবং আমাদের হোমিওস্টেসিসটা কমপ্লিট হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা খুব বেশি জিজ্ঞেস করা হয় ভাইভাতে, সেটা হোক আইটিএম বা কার্ড বা টার্ম, তা হচ্ছে হোয়াট ইজ ফিডব্যাক। মানে ফিডব্যাকের ডেফিনেশনটা কি। অটো রেসপন্স অফ এ সিস্টেম টু অ্যান ইম্পালস হুইচ ইজ রিসিভড বাই দ্যাট সিস্টেম ইজ কল্ড ফিডব্যাক। মানে কোনো একটা সিস্টেম একটা ইম্পালস গ্রহণ করবে, সেই ইম্পালসটা গ্রহণ করে সেই ইম্পালস অনুযায়ী বা সিগন্যাল অনুযায়ী যে কাজটা করবে বা সাড়া দিবে সেটাই হচ্ছে আমাদের ফিডব্যাক। আমাদের ফিডব্যাক মেকানিজম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা হচ্ছে যেটা কোনো একটা কারণ বা ঘটনাকে আগের তুলনায় বাড়ায় দেবে। এখন চলে আসবো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনে, যেটা অবশ্যই পরীক্ষায় ধরা হয় এবং পারতেই হবে, যেটা না পারলে আইটেম, কার্ড, টার্ন পাস হবে না। তো এইখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, এটা ডেফিনেশন এবং এক্সাম্পল। কী এক্সাম্পল আছে।
আমাদের ডেফিনেশনটা তো বুঝছি, আমরা ডেফিনেশনটা পড়ে নেব, আর সেই সাথে আমরা দেখব যে আমাদের কি এক্সাম্পল আছে। তো আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ব্লাড প্রেশার কন্ট্রোল সিস্টেম, রেগুলেশন অফ প্লাজমা কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স, রেগুলেশন অফ ইলেকট্রোলাইট ব্যালেন্স। মানে আমাদের এই বডিতে এই জিনিসগুলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কন্ট্রোল হয়ে থাকে। যদি কারো ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে আমাদের এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সেটা কমে যাবে, যার কারণে আমরা সুস্থ অনুভব করব বা ভালো থাকব। রেগুলেশন অফ প্লাজমা কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, মানে প্লাজমা কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যদি ইসিএফে বেড়ে যায় তাহলে আমাদের রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট হবে, যার কারণে পালমোনারি ভেন্টিলেশন হবে, মানে আমরা বেশি পরিমাণে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করব। এতে করে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা বডি থেকে বেশি বের হয়ে গেলে আমাদের বডি থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেশি পরিমাণে বের হয়ে যাবে আর আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে, আমরা তারপর একটা নর্মাল সিচুয়েশন ক্রিয়েট হবে। এতে করে আমরা ভালো বা সুস্থ অনুভব করব। রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, মানে আমাদের বডিতে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে সেটাকে কমাবে, আর যদি বেজের পরিমাণ বেড়ে যায় সেটা কমাবে। রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স, আমাদের বডিতে যদি ওয়াটার বেড়ে যায় তাহলে আমাদের বেশি বেশি করে মিক্সচারেশন হবে, মানে ইউরিন প্রোডাকশন হবে। আর সেই সাথে আমাদের বডিতে ইলেকট্রোলাইট যদি কোনো ইমব্যালেন্স হয় সেটা আমাদের এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কন্ট্রোল হয়ে থাকবে। যদি কোনো ইলেকট্রোলাইট কমে যায় সেটাকে বাড়াবে, মানে কিডনি রিঅবজর্ব করবে যেন কমে না যায়। আর যদি কোনো ইলেকট্রোলাইট বেড়ে যায় সেটা কিডনি এক্সক্রিট করে দেবে, মানে বডি থেকে বের করে দেবে। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম থেকে আমাদের এই দুইটা বিষয় জানলেই হয়ে যাবে। নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা কী এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল কী কী। তো আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম যতটা ইম্পর্টেন্ট, প্রায় কাছাকাছি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এইখান থেকে ধরা হয় যে আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজমের ডেফিনেশন কী এবং এটার এক্সাম্পল জানতে চায়। অবশ্যই এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এক্সাম্পল পারতে হবে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজমটাকে কেন ভিসকাস সাইকেল বলা হয়, বা এটাকে কেন আমাদের আত্মঘাতী বা মারণঘাতী বলা হয়, বা এটাকে কেন ডেঞ্জারাস একটা সাইকেল বলা হয়, এই সম্পর্কে আমাদের এখানে বলা আছে। তো এখানে বলা আছে যে একটা পার্সনের যদি 2 লিটার ব্লাড লস হয় বা কোনো কারণে ইনজুরির কারণে ব্লিডিং হতে থাকে তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। যদি কার্ডিয়াক আউটপুট কমে যায় তাহলে ব্লাড প্রেশার কমে যাবে। ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে ব্লাড ফ্লো কমে যাবে। যদি ব্লাড ফ্লো কমে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের হার্ট মাসেলগুলো উইক হয়ে যাবে। যদি হার্ট মাসেল উইক হয়ে যায় তাহলে আমাদের কী হবে, কার্ডিয়াক পাম্প কমে যাবে, মানে কার্ডিয়াক যে অ্যাক্টিভিটি, মানে আমাদের হার্টটা পাম্প করতে পারবে না ঠিকমতো। যদি হার্ট পাম্প না করতে পারে ঠিকমতো তাহলে আরও ব্লাড প্রেশার কমে যাবে এবং আবার ব্লাড ফ্লো কমে যাবে হার্ট মাসেলে, এবং এক সময় হার্টটা অনেক বেশি দুর্বল হয়ে যাবে। এভাবে চলতে থাকলে একটা সময় আমাদের হার্ট নষ্ট হয়ে যাবে বা কাজ করা বন্ধ করে দেবে। তো এইভাবে যদি হার্ট পাম্পিং বন্ধ করে দেয় তাহলে একটা সময় মৃত্যুও হতে পারে। তো এর জন্য এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক মেকানিজম, এটা একটা ভিসকাস সাইকেল। তো পজিটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে ব্লাড ক্লটিং, চাইল্ড বার্থ, জেনারেশন অফ নার্ভ ইম্পালস। ব্লাড ক্লটিং জিনিসটা কি, যে আমাদের রক্ত জমাট বেঁধে যাওয়া, সেটা হচ্ছে আমাদের ব্লাড ক্লটিং। মানে কোনো জায়গায় যদি ব্লিডিং হয় বা কেটে যায় তাহলে সেখানে ব্লাড ক্লট ফর্মেশন হতে হবে। তো আমাদের বডি চাইবে সেখানে ব্লাড ক্লট করে দেওয়ার, যাতে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। তো এটা প্রথমে যদি একটু হয় তারপর আরেকটু বাড়বে, এভাবে আমাদের একটা সময় ব্লাড ক্লট ফর্মেশন হয়ে যাবে আর আমাদের ব্লিডিংটা বন্ধ হবে, মানে আমরা বেঁচে যাব। চাইল্ড বার্থ, মানে যখন কোনো প্রেগনেন্ট ওমেনের চাইল্ড বার্থ হতে থাকে তখন ইউটেরাসটা আরও বেশি কন্ট্রাক্ট হয়, মানে আরও বেশি চাপ দিতে থাকে যাতে চাইল্ডটা মানে ক্যাভিটি থেকে বের হতে পারে, বাইরে বের হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম অবস্থায় যে চাপ দেয় তার তুলনায় পরবর্তীতে আরও বেশি কন্ট্রাক্ট হয়, আরও শক্তিশালী পাওয়ারফুল একটা কন্ট্রাকশন হয়, যার কারণে চাইল্ডটা বাইরে বেরিয়ে আসতে পারে। জেনারেশন অফ নার্ভ সিগন্যাল, আমাদের যে এই নার্ভ সিগন্যালটা তৈরি হয় সেটা আস্তে আস্তে বাড়তে থাকে রেগুলেটরি সিস্টেমের মাধ্যমে। তো এইসব জানার পর আমরা দেখতে পারি পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের যে ডিফারেন্সগুলো আছে সেইগুলো। মূলত আমরা দুইটা সিস্টেম সম্পর্কে যদি জেনে ফেলি বা খুব ভালোভাবে মনে রাখতে পারি
তাহলে আমাদের ডিফারেন্স এমনিতেই পারবো। আমাদের বডিতে অনেকগুলো সিস্টেম আছে যেগুলো আমাদের বডিতে বিভিন্নভাবে রোল প্লে করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, ইন্টিগুমেন্টারি সিস্টেম, নার্ভাস সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম আর ইউরিনারি সিস্টেম। এখন আমরা কার্ডিওভাস্কুলার সম্পর্কে কি জানবো, এটার কি কি কম্পোনেন্ট আছে আর এটা কি কাজ করে থাকে। তো এখানে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে হার্ট থাকবে, ব্লাড ভেসেল থাকবে, ব্লাড থাকবে। অবশ্য এটা ব্লাড সাপ্লাই করে থাকবে আর ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে বিভিন্ন রকম যে নিউট্রিয়েন্টগুলো আছে এবং বাই প্রোডাক্টগুলো আছে সেগুলো সাপ্লাই করে থাকবে। তারপর জানতে হবে যে ডাইজেস্টিভ সিস্টেমের কম্পোনেন্ট কী কী আছে। এখন এই ডাইজেস্টিভ সিস্টেমের কম্পোনেন্ট হচ্ছে জিআই ট্র্যাক্ট, লিভার, প্যানক্রিয়াস এইসব। তো এইগুলো আমাদের অবশ্যই কী কী করে থাকবে, তো এগুলো আমাদের কী কাজ করে থাকে, অ্যাসিমিলেশন অফ নিউট্রিয়েন্ট, এলিমিনেশন অফ সাম ওয়াস্ট, মানে আমাদের এই নিউট্রিয়েন্টগুলোকে অ্যাসিমিলেশন করে থাকে আর আমাদের যে ওয়াস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলোকে বাইরে বের করে দেয়। এন্ডোক্রাইন সিস্টেম, এখানে কি আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডগুলো আমাদের বিভিন্ন রকম কাজ করে থাকে বা কন্ট্রোল করে থাকে বডি মেকানিজমগুলোকে। তো বডি বিভিন্ন রকম ফাংশনের সাথে, এছাড়াও এটা বিভিন্ন রকম ফাংশনের সাথে কোঅর্ডিনেশন করে থাকে। ইন্টিগুমেন্টারি সিস্টেম, যেটার পার্ট হচ্ছে বা কম্পোনেন্ট হচ্ছে স্কিন, আমাদের বডিকে বিভিন্ন রকম এক্সটার্নাল ইনজুরি থেকে রক্ষা করে থাকে বা আমাদের টেম্পারেচার কন্ট্রোল করে থাকে। আমাদের নার্ভাস সিস্টেমের কী কী কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে ব্রেন, স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভ এইসব। তো এটা আমরা খুব ভালোভাবে জানি যে আমাদের নার্ভাস সিস্টেম কী কী কাজ করে থাকে। মূলত কন্ট্রোল সিস্টেমটাই হচ্ছে নার্ভাস সিস্টেম। মূলত এটার কাজ হচ্ছে কন্ট্রোল করা, বডির বিভিন্ন ফাংশন এটা কন্ট্রোল করে থাকবে, সিগন্যাল জেনারেট করবে থাকবে। রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটার মধ্যে আছে গোনাড, পেনিস, ভ্যাজাইনা, ইউটেরাস। তো এগুলো আমাদের অবশ্যই প্রক্রিয়েশনে বা রিপ্রোডাকশনে কাজ করবে। রেসপিরেশন, এটার মধ্যে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে লাংস বা কম্পোনেন্টটা হচ্ছে লাংস, আর এটা আমাদের অবশ্যই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জের কাজ করে থাকবে। আর ইউরিনারি সিস্টেমটা কি, এটার পার্ট হচ্ছে কিডনি এবং ব্লাডার। তো কিডনি এবং ব্লাডার আমাদের কি করে থাকবে অলরেডি আমরা খুব ভালোভাবেই জানতে পারছি। তো আমাদের এই কিডনি হোমিওস্ট্যাসিসটা মূলত মেনটেন করে থাকবে। বডির যে আয়ন কনসেন্ট্রেশন আছে বা ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে যে বাই প্রোডাক্টগুলো তৈরি হবে সেইগুলোকে বডি থেকে বাইরে বের করে দিবে এবং আমাদের যে আয়নের যে ব্যালেন্সটা, সেই আয়নিক ব্যালেন্সটা করে থাকবে। তো এই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট চ্যাপ্টার সম্পর্কে গাইড থেকে আলোচনা করা এবং কি কি কোশ্চেন করা হয় সেই বিষয় সম্পর্কে বলা। আশা করি সবার কাজে লাগবে। একটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো, আমরা যখন আইটেমে পরীক্ষা দিব বা কার্ডে টার্মের ভাইভাতে বসবো, তখন অবশ্যই আমরা ফ্লুয়েন্টলি বলার ট্রাই করব। কারণ একটা প্রশ্ন যদি আমরা তুতলায় বলতে থাকি তাহলে স্যার ম্যামরা আমাদেরকে অনেক সময় রিজেক্ট করে দেয়। তারা ভাবে হয়তো বা আমরা ভালোভাবে পড়ি নাই বা পারি না। তাই আমরা যেই বিষয়গুলো দেখব তাই আমরা গাইড থেকে অনেক ভালোভাবে এই কোশ্চেনের আনসারগুলো শিখে নেব এবং ভালোভাবে বলার ট্রাই করব, ফ্লুয়েন্টলি বলার ট্রাই করব। তাহলে আমাদের অবশ্যই ইনশাল্লাহ আইটেম পাস হয়ে যাবে বা কার্ড টার্মের ভাইভা পাস হয়ে যাবে। আমরা প্রতিদিন গাইডন পড়ব এবং সেই সাথে এরকম বিভিন্ন রকম প্রশ্নগুলো সলভ করব। এতে করে আমাদের জানার পরিমাণটাও যেমন বাড়বে, সেই সাথে আমাদের পরীক্ষার স্কিলটাও বাড়বে। এতে করে আমরা খুব ভালোভাবে পাস করে যেতে পারবো ইনশাল্লাহ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং কাজে লাগবে। আপনাদের সাপোর্ট সবসময় চাই, আপনারা পাশে থাকুন, বিভিন্ন রকম পরামর্শ দিন কীভাবে আমরা আরও ভালো করতে পারি, কিভাবে আগালে আমাদের এই আয়োজনটি আরও বেশি হেল্পফুল হবে, আরও বেশি ইফেক্টিভ হবে, সেই বিষয় সম্পর্কে মন্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিন যে আমাদের এইখানে বাংলায় মেডিকেল শিক্ষার আয়োজন করা হয়েছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের বাংলায় আলোচনা করা হবে, বাংলায় ব্যাখ্যা করা হবে এবং সেই সাথে কিভাবে আমরা আইটেম কার্ড টার্ম পাস করতে পারি সেরকম সাজেশনও দেওয়া হবে, যাতে করে আমরা মেডিকেলটাকে খুব ভালোভাবে শিখতে পারি, জানতে পারি এবং আমরা আমাদের পরীক্ষাগুলোতে যেন খুব সহজে পাস করতে পারি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।